ओम भूर्भुवस्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। नमस्कार, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সদা প্রাণবন্ত থাকুন এই শুভকামনা জানিয়ে শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় এবং পছন্দের জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। যে অনুষ্ঠান দেখার জন্য এবং এই অনুষ্ঠানের যিনি কাণ্ডারি তার মহামূল্যবান কথা শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকেন। এই অনুষ্ঠানে যিনি উপস্থিত রয়েছেন, আশা করি তার সম্বন্ধে নতুন করে আর আপনাদের আলাদাভাবে পরিচয় দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, তবুও প্রথাগতভাবে আমি আলাপ পর্বটা সেরেই ফেলি। উপস্থিত রয়েছেন 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন স্বর্ণপদক প্রাপ্ত বিশিষ্ট জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ এবং তন্ত্র খ্যাতি সম্পন্ন ডক্টর অভিজিৎ ঘোষাল। এবং আপনারা যারা আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের নানান ধরনের সমস্যা নিয়ে সরাসরি অভিজিৎদার সঙ্গে কথা বলতে চান, একটু মনের ভার লাঘব করতে চান, একটু হলেও আশার আলো দেখতে চান, তাদের জন্য তো আমাদের অবশ্যই দুটো লাইভ ফোন নাম্বার খোলা রয়েছে, 0332571225 2266 এবং 033400814337। আসুন আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই আমাদের অত্যন্ত প্রিয় মানুষটিকে, আমাদের অত্যন্ত কাছের মানুষটিকে এবং আমাদের অত্যন্ত ভরসার মানুষটিকে, বিশিষ্ট জ্যোতিষী, 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডক্টর অভিজিৎ ঘোষালকে। স্বাগত অভিজিৎ দা আরো আরেকবার এই অনুষ্ঠানে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। তো প্রতি সপ্তাহে আমি এই যে প্রোগ্রাম করি তার একমাত্র কারণ হচ্ছে যে আপনাদের গ্রহগত যে প্রবলেমগুলো আছে সেই সম্বন্ধে আলোচনা করে আপনাদের গ্রহের নেগেটিভিটি থেকে বার করে আনা এবং আপনাদের জীবনে কিছু আলোর সঞ্চার করা, যে আলোয় আলোকিত হয়ে আপনাদের জীবনটা কিছুটা সুখ বা শান্তিতে কাটবে। অভিজিৎ দা, আপনাকে যখন পেয়ে গেছি কাজে এই সময়টুকু আমরা খুব সৎভাবে ব্যবহার করব, কোনো ফাঁক যাতে না থাকে, এটাই আমাদের ইচ্ছা, এটাই আমাদের প্রচেষ্টা। এই যে জ্যোতিষ শাস্ত্রে বা এই যখন আপনারা কুষ্ঠি বানান, এই যে রাশি চক্র 12টা ঘর যেটাকে রাশি চক্র বলা হয়, এই জ্যোতিষ শাস্ত্রে রাশি চক্রের কি ভূমিকা বা কি গুরুত্ব বা কেনই বা করা হয়? দেখুন, জ্যোতিষে বলতে গেলে রাশিচক্রেও ভূমিকা পুরোটাই রাশিচক্র নিয়েই আমাদের বিচার বা সমস্ত কিছু হয়। রাশিচক্র থেকে শুরু এবং পরবর্তীকালে আস্তে আস্তে আমরা নক্ষত্র, তিথি এইসব অন্যান্য জায়গায় যাই। আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু এসে গেছেন, ওনাকে নিয়ে আগে। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। বলুন, কে রয়েছেন টেলিফোনে? নমস্কার, আমি কাঠি থেকে বলছি। আচ্ছা, বিষয়ে জানতে চাই। আচ্ছা, নামটা বলুন। ছেলের নাম অভিজিৎ দে। আচ্ছা, অভিজিতের জন্ম তারিখ বলুন। 16 অক্টোবর 2007। 16 অক্টোবর 2007। জন্ম সময় 7:30, সন্ধে 7:30। সন্ধে 7:30। জন্মস্থান তমলুক। তমলুকে জন্ম। আচ্ছা, নির্দিষ্ট কোনো প্রশ্ন রয়েছে ছেলেকে নিয়ে? হ্যাঁ, আমি ওর ক্যারিয়ার আর হায়ার স্টাডিজ নিয়ে জানতে চাই। বর্তমানে কি করছে? এই বছর মাধ্যমিক দেবে। ওর ক্যারিয়ারটা কিরকম হবে, তাই তো? পড়াশোনাটা কিরকম হবে, ক্যারিয়ার কিরকম হবে? আচ্ছা, আপনি দাদার অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন? আমি বিগত 2 মাস ধরে দেখছি অনুষ্ঠান। আচ্ছা, আজকে প্রথম লাইন পেলেন? হ্যাঁ। কিরকম লাগে অনুষ্ঠান? ভালো লাগে, খুবই সুন্দর মনোজ্ঞ আলোচনা, শুনতে খুবই ভালো লাগে। আমি ছেলের জন্য অনেকবারই ট্রাই করেছি, পাইনি, আজকে পেয়ে গেলাম লাইনটা। বেশ, আপনি শুনতে থাকুন। আপনার ছেলে কি নিয়ে পড়ছে দাদা? ওনার মাধ্যমিক দেবে। আচ্ছা, বলি, ওর একটু নিম্ন শিক্ষায় বাধার যোগ আছে। হ্যাঁ, নিম্ন শিক্ষায় বাধার যোগ আছে, মানে ও যে ক্যাটাগরির ছেলে সেই অনুযায়ী ওর নাম্বারটা কিন্তু হবে না, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ও যে ক্যাটাগরির ছেলে সেই অনুযায়ী ওর নাম্বারটা হবে না। একটু অভিজ্ঞ কোনো জ্যোতিষ দ্বারা ওর এই জায়গাটা আশা করি ক্লিয়ার করে দিলে ও ভালো ছেলে, ও পরবর্তীকাল ওর ভালো হবে, কিন্তু বর্তমানে একটু প্রবলেম আছে।
ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন সমস্যাটা নিয়ে বসে না থেকে সমাধানের পথে হাঁটবেন এবং যারা মনে করছেন যে না অভিজিৎ ঘোষালকেই আপনি দেখাবেন, দেখুন তাদের জন্য স্ক্রলে কিন্তু দাদার বুকিং নাম্বার চেম্বারের জন্য রয়েছে 9143074028, এছাড়াও রয়েছে 9836019619। বিভিন্ন জায়গায় দাদার চেম্বার রয়েছে। হাওড়ার ধামশিয়া শীতলা আশ্রম প্রতি সোমবার দক্ষিণেশ্বরে দুপুর 2টো থেকে রাত্রি 8টা, এছাড়াও কোলাঘাট, রানীহাটি, ধুলাগড় স্বগৃহ বিভিন্ন জায়গায় আপনারা দাদাকে পেয়ে যাচ্ছেন। বিশদে জানার জন্য দেখুন স্ক্রলে যে মোবাইল নাম্বার দুটো যাচ্ছে এবং আমি একটু আগে যে মোবাইল নাম্বার দুটো বললাম সেখানে ফোন করে বিশদে জেনে নিন। দাদা, এই যে রাশি চক্রটা নিয়ে আপনি সবে বলা শুরু করেছিলেন, অ্যাকচুয়ালি জ্যোতির্বিজ্ঞানে আকাশে যে সূর্যের আপাত গতি সেটাকে আমরা রাশিচক্র বলে বোঝাই। এটাকে এই রাশিচক্রটা অ্যাকচুয়ালি একটা গোল, মানে গোলক, খগোল বলা হয়। তো এই গোলকটাকে আমরা 12টি ভাগে বিভক্ত করি। আমরা জানি যে যখন কোনো বৃত্ত সম্পন্ন হয় তো সেটার যে পরিমাপ হয়, যারা মানে ছোটোবেলায় ওই আমরা জ্যামিতি করেছি তারা আমরা জানি যে তার যে পরিমাপ হয় সেই পরিমাপটা হচ্ছে 360 ডিগ্রি। একটা গোল হতে গেলে টোটাল 360 ডিগ্রি ওই কম্পাস দিয়ে যদি গোল করা হয় তবে একটা বৃত্ত সম্পূর্ণ হয়। তো এই বৃত্তটাকে আমরা 12টি ভাগে ভাগ করি। প্রত্যেকটা ভাগের এক একটা অ্যাসপেক্ট আছে আমাদের জীবনে। তো আমাদের যে জীবনে জ্যোতির্বিজ্ঞান, এটাকে আমরা বলি যে আকাশে কালপুরুষের অবয়ব। আকাশে যে কালপুরুষ থাকে, যে যিনি আমাদের ভাগ্য নিয়ন্ত্রা, তো সেই কালপুরুষকে ধরে একটা মানে কালপুরুষকে মিডিলে রেখে একটা গোলক আমরা কল্পনা করি, যে গোলকের সামনে হ্যালো, হ্যাঁ আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু এসে গেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। বলুন কে রয়েছেন ফোনে? হ্যাঁ বলছি, আমি খর্দা থেকে বলছিলাম। আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানবো। খর্দা থেকে? ছেলের নাম বলুন, ছেলের নাম বলুন। ছেলের নাম হচ্ছে বাবু পাল। আচ্ছা, জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 20/3/1998। 20/3/1998? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জন্ম সময়? 12টা 22। বেলা না রাত্রি? না বেলা। বেলা 12টা 22। জন্ম স্থান? জন্মস্থান কৃষ্ণনগর। কৃষ্ণনগর, বেশ। আমি ছেলের দুটো বিষয় জানবো। বলুন বলুন। একটা হচ্ছে ছেলের চাকরি, সরকারি চাকরি, আর একটা হচ্ছে ছেলের মানে বিয়ের ব্যাপারটা। বিয়ের ব্যাপারটা আপনারা সরকারি চাকরিটাই মানে মেইন ফোকাস, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আর একটু বিয়ের একটু। বিয়ের ব্যাপারটা। দাদার অনুষ্ঠান কিরকম লাগে? ভালোই লাগে। কেন ভালো লাগে? দেখি দেখতে দেখতে মানে দেখি যে হ্যাঁ উনি ঠিকঠাক বলতে, আমি হয়তো ফোন করলে হয়তো অনেক সময় যাই না, মানে উনি ঠিকঠাক বলতে পারবেন এই ভরসাতেই আপনি ফোনটা করেছেন, তাই তো? অবশ্যই অবশ্যই। বেশ বেশ, আপনি শুনতে থাকুন। তো বলিমা, আপনার ছেলের ক্ষেত্রে যেটা দশমে যে জায়গা হয়ে আছে, ওর দশম আমাদের চাকরির ক্ষেত্র আর কি, দশমে যে জায়গা হয়ে আছে না, সরকারি চাকরি পেতে গেলে ওকে কিন্তু অনেক কাঠখড় পোড়াতে হবে। হ্যাঁ, সরকারি চাকরি মানে ওই তীরে এসে তরি ডোবার একটা সম্ভাবনা আছে, যেহেতু রবি, শনি, মঙ্গল, বুধ ওর ওই জায়গায় আছে। ঠিক আছে, তো সরকারি চাকরি পাওয়াটা একটু প্রবলেমেটিকই বলতে পারেন। ঠিক আছে, আর বিবাহ ক্ষেত্রে যে চান্সটা কম ম্যাডাম। ঠিক আছে, চান্সটা কম, কিন্তু কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে একটু প্রতিকারের জায়গায় থাকলে, এবং ও যদি নিজে বিশেষ করে, আবারও বলি আমি, যে কর্মণ্যে বাধিকার আসতে মা ফলেষু কদাচন। ঠিক আছে, তাহলে আমরা যদি কর্মটা আমাদের ঠিকঠাক করি তো দেন দেয়ার ইজ এ, ওই ঈশ্বরও মানে যদি আমাদের উপর তুষ্ট হয় আর কি আমাদের কর্ম দ্বারা, তো তিনিও অনেক সময় নেগেটিভিটিটাকে পজিটিভিটিতে পরিণত করে দেন আর কি। তো এই ছেলেটার যদি অদম্য জেদ নিয়ে পড়াশোনাটা করে দেন দেয়ার ইজ এ চান্স। ঠিক আছে, সেখানে একটা সুযোগ আছে, তবে কিছু প্রতিকারের প্রয়োজন আছে। কোনো অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে একটু প্রতিকার করিয়ে নেবেন, তাতে আপনার ছেলের ভবিষ্যৎ ঠিক আছে। আর প্রেমের ক্ষেত্রে কি বলেন? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যালো। না, বিয়ের ক্ষেত্রে বলি, এর অষ্টমস্ত শুক্র হয়ে বসে আছে, এর প্রেমের সম্পর্ক পরিণতি পাওয়া মুশকিল আছে। হ্যাঁ, কি বলছি বুঝতে পেরেছেন? এর প্রেমের সম্পর্ক পরিণতি পাওয়া মুশকিল আছে, বা প্রেমজ যদি বিয়ে হয় তাহলে পরবর্তীকালে অশান্তি অস্থিরতা হবে। এখন তো ব্রেকআপ হয়ে গেছে, এখন তো একটু কষ্টই আছে। আমি ওটাই বলছি না, প্রেমের সম্পর্ক ব্রেকআপ হওয়ার সম্ভাবনা আছে, এটাই তো বারবার বলছি যে প্রেমের সম্পর্ক পরিণতি পাওয়া মানে শেষ পর্যন্ত যাবে না আর কি।
আচ্ছা আচ্ছা আচ্ছা, এমনি কি কোনো বিপদ আছে? অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে না, বিপদ নয়, আমি বলি মানে এ মনোগত এখন প্রচন্ড আপসেট হয়ে থাকবে, বুঝতে পেরেছেন? এ মনোগতভাবে প্রচন্ড আপসেট হয়ে থাকবে। এ চন্দ্রের প্রতিকার দরকার। এ চন্দ্র নিচস্থ হয়ে বসে আছে। এ ব্যাপার হচ্ছে এ খুব দুর্বল চিত্তের, এ সহজে ভেঙে পড়ার ছেলে, ঠিক আছে? আর সেক্ষেত্রে এর প্রপার প্রতিকার এর জীবনে উন্নতি করবে। ফোন করার জন্য ধন্যবাদ। একদমই তাই, জীবনে উন্নতি করার জন্য এবং সমস্যাটাকে কাটানোর জন্য কিন্তু প্রতিকারের প্রয়োজনীয়তা রয়েছে। কারণ এই স্বল্প সময়ের মধ্যে এখান থেকে আপনারা হয়তো জানতে পারছেন সমস্যাটা ঠিক কোথায় রয়েছে, এবং যিনি সমস্যার গোড়াটা ধরতে পারেন তিনিই কিন্তু প্রতিকারের পথটাও দেখিয়ে দিতে পারেন। এবং তার জন্যই কিন্তু চেম্বারে আসার প্রয়োজনীয়তা রয়েছে, সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার বিশ্লেষণের প্রয়োজনীয়তা রয়েছে, ধৈর্য নিয়ে শোনার প্রয়োজনীয়তা রয়েছে, এবং অবশ্যই প্রতিকার গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে। কাজেই যারা মনে করছেন ডক্টর অভিজিৎ ঘোষালের কাছে আসবেন, দাদাকে দেখাবেন এবং নিজেকে একটা সুন্দর ভবিষ্যৎ দান করবেন, নিজেকে বলুন বা বাড়ির লোকেদের বলুন, ছেলে মেয়েদের বলুন, তাদের জন্য দেখুন ফোন নাম্বার কিন্তু স্ক্রলে রয়েছে। আমি তাও বলে দিচ্ছি 9143074028, এছাড়াও রয়েছে 9836019619। চেম্বার রয়েছে হাওড়ার ধামশিয়া শীতলা আশ্রম, দক্ষিণেশ্বরে। আপনারা দাদাকে পেয়ে যাচ্ছেন প্রতি সোমবার করে দুপুর 2টো থেকে রাত্রি 8টা। এছাড়াও কোলাঘাট, রানীহাটি, ধুলাগড় স্বগৃহ। বিশদে জানার জন্য এই দুটি ফোন নাম্বারে ফোন করে জেনে নিন। হ্যাঁ দাদা, রাশি চক্র আপনি বলেন কম্পাস দিয়ে যদি গোল করা হয় 360 ডিগ্রি যেটা আসে, মানে 360 ডিগ্রি, সেটাকে রাশিচক্র অনুযায়ী 12টা ভাগে ভাগ করি, এবং প্রত্যেকটা ভাগকে আমরা কালপুরুষের এক একটা অঙ্গ বলা হয়। যেমন মস্তক দিয়ে শুরু হয়, তারপরে আস্তে 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 এক একটা জায়গা পড়ে। তো আমাদের মানে রাশিচক্রকে 12 দিয়ে যে ভাগ করা হয়, তাহলে এক একটা ডিগ্রি মানে এক একটা রাশির জন্য 30 ডিগ্রি করে ধার্য হয়। এক একটা রাশির জন্য 30 ডিগ্রি করে ধার্য হয়। দাদা আমরা আলোচনায় আসবো, দেখে নিচ্ছি আরেকজন বন্ধু চলে আসছেন। নমস্কার, স্বাগত আপনাকে। বলুন, ফোনে কে রয়েছেন? হাওড়া থেকে। না, হাওড়া থেকে বলছেন। কি নাম আপনার? মৌসুমী দাস। নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ, আমার সম্পর্কে। আচ্ছা, জন্ম তারিখ বলুন। 19/12/2000। 19/12/2000। বেশ। জন্ম সময় বলুন। 10টা 40 রাত্রি 10টা 40। জন্মস্থান বলুন। হ্যাঁ, হাওড়া। হাওড়া। আচ্ছা, কি নিয়ে প্রশ্ন? কেরিয়ার বা বিবাহ? না, শরীর স্বাস্থ্য নিয়ে একটু জানতে চাইছি। আচ্ছা, শরীর স্বাস্থ্য নিয়ে। বেশ। হ্যাঁ, দাদার অনুষ্ঠান দেখেছো এর আগে? না। আচ্ছা, আজকেই প্রথম দেখলে, তাই তো? হ্যাঁ। বেশ, শুনতে থাকো। হাওড়ার কোথায় বাড়ি বোন? হ্যাঁ, হাওড়ায় কোথায় বাড়ি? কদমতলা। আচ্ছা, তো যাই হোক, ব্যাপার হচ্ছে তোমার লগ্নপতি শনি। হ্যালো। হ্যাঁ, তোমার লগ্নপতি শনি চতুর্থে বসে আছে, পঞ্চমে রাহু। আচ্ছা, তোমার যে প্রবলেমটা মনে আছে, আচ্ছা মেন কি প্রবলেম? তোমার পেটের প্রবলেম আছে? হ্যাঁ, পেটের প্রবলেম আছে। মানে কি রোগটা কি? রোগটা তো মানে সবই তো রিপোর্ট করেছি, কিন্তু কিছুই তো ধরা পড়ে। আমি বলি, এর আগের বছর রিপোর্টগুলো কি আগের বছর হয়েছে? হ্যাঁ। মানে শনির বছরে তো ব্যাপার হচ্ছে শনি না প্রচণ্ড মাথা নিয়ে খেলে। হ্যাঁ, ব্যাপার হচ্ছে তোমার দেহগত রোগের থেকে বেশি মনোগত রোগ হবে। কি বললাম, বুঝতে পেরেছো? ভয় পাওয়াটা তোমার মানে বলতে পারো জন্মগত অধিকার করে ফেলেছো। একটু ভয় বেশি পাও, আর একটু 10 মানে যে জিনিসটার ক্যাপাবিলিটি 10 সেটাকে তোমার কাছে মানে 70 হয়ে প্রতিপন্ন হবে, বুঝতে পারলে? হ্যাঁ, মানে উল্টোপাল্টা চিন্তা মনে আসে। ওটাই বলছি তো। ব্যাপার হচ্ছে ওই পঞ্চমে রাহু ভয়টা বেশি দেখাবে। একটা প্রপার জ্যোতিষকে দিয়ে প্রতিকার করিয়ে নাও এই জায়গাতে, মানে খুব ছোটোখাটো প্রবলেম, ঠিক আছে? একটু ভালো জ্যোতিষকে দেখিয়ে নাও, আমার মনে হয় উদ্ধার হয়ে যাবে। একদমই তাই। দাদা আপনি বলছিলেন রাশি চক্রে এক একটা রাশির ঘরকে 30 ডিগ্রি করে 30 ডিগ্রি। আমি তার আগে একটা অন্য আলোচনায় আসি। প্রথম কথা ওটা তো যাব, তার আগে আমি বলি যে হোয়াট ইজ জ্যোতিষ। জ্যোতিষটা কি? জ্যোতিষের এই যে ফরমেশন জিজ্ঞেস করলো যে আমার রোগ নেই, কোনো কিছু ধরা পড়ছে না, অথচ রোগ 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 বাতিক। অ্যাকচুয়ালি আমাদের যখন শারীরিক রোগ হয় না, ধরুন জ্বর হচ্ছে, সর্দি হচ্ছে, বিভিন্ন রোগ হচ্ছে, তার একটা তো ক্রাইটেরিয়া থাকে। তো তার জন্য আমরা নির্দিষ্ট ডাক্তারের কাছে যাই, এবং তিনি যেটা করেন সেটাকে বলা হয় ডায়াগনোসিস, যে হোয়াট ইজ দ্য প্রবলেম, রোগ। তো আমাদের জ্যোতিষশাস্ত্রটা অ্যাকচুয়ালি এটাও হচ্ছে, আমরা যেটা করি সেটাও হচ্ছে ডায়াগনোসিস,
যে রোগের উৎপত্তিটা কোথা থেকে এবং কিভাবে। তো ডাক্তারবাবুরা যেমন আমাদের দেহগত রোগের জন্য ওষুধ প্রেসক্রিপশান করে, তেমন গ্রহগত যে রোগ, দুটো রোগ হচ্ছে, একটা হচ্ছে আমাদের দেহগত আর একটা হচ্ছে গ্রহগত। গ্রহগত মানে কি, যেটা আমরা যে জন্মগত যে আমাদের অস্থিরতা নিয়ে আমরা জন্মেছি, সেই অস্থিরতাগুলো কাটাবার দেয়ার ইজ এ সার্টেন চান্সেস, এবং সেই সার্টেন চান্সেসের জায়গা হচ্ছে এই তন্ত্র মন্ত্র পাথর। ঠিক আছে, অনেকের মনে কোশ্চেন আছে যে আচ্ছা দাদা এই পাথর যে পড়লে কাজ হবে কি, আচ্ছা এই যে আমি তাবিজটা পড়লাম এতে পড়ে কাজ হবে কি। ব্যাপার হচ্ছে আমি একটা জিনিস বুঝি, যেটা ধরুন বিগত 8,000 বছর 10,000 বছর ধরে এক্সিস্ট করছে, তো দেয়ার ইজ সামথিং। ঠিক আছে, তো তার মধ্যে একটা নির্দিষ্ট সারবত্তা নিশ্চয়ই আছে। সেই সারবত্তাটা সকলের কাছে নেই। তো যারা প্রকৃত জ্যোতিষ করে, যারা প্রকৃতভাবে ডায়াগনোসিস করে, যারা মানুষকে আলোর দিশায় নিয়ে যাওয়ার চেষ্টা করে, সেই সমস্ত জ্যোতিষদের কাছে আপনারা গেলে দেখবেন ঠিক আপনারা জীবনে আপনাদের যে অস্থিরতাগুলো অনেকাংশে কাটিয়ে, অনেকাংশে, কারণ উই আর নট গড, আমি আবারও বলি যে আমরা ভগবান নই। ঠিক আছে, উই আর নট ক্রিয়েটার, উই আর হচ্ছে প্রোটেক্টর। প্রোটেক্টর মানে আপনাদের যেটুকুনি আছে সেটুকুনি আপনাদের জন্য সিওর করে দেওয়া, যে এইটা যেটা আপনাদের ঈশ্বর দিয়ে পাঠিয়েছে সেটা যেন আপনাদের জন্য সিকিওর থাকে। তো সেই কারণে বলি জ্যোতিষ খুব ভালো সাবজেক্ট। এই সাবজেক্টটাকে নিয়ে যদি সঠিকভাবে ভবিষ্যতে এগোনো যায়, এই সাবজেক্টটার আরও উন্নতি হবে। কিন্তু ওই সমাজে ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। একদমই তাই। দাদার একজন বন্ধু এসে গেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। বলুন, কে রয়েছেন ফোনে? আমি মধ্যমগ্রাম থেকে সজল দত্ত বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমার সম্পর্কেই জানবো। বেশ, জন্ম তারিখ বলুন। 13/4/1963। 13/4/1963। জন্ম সময় বলুন। রাত 10:10। রাত্রি 10:10। জন্মস্থান? জন্মস্থান মধ্যমগ্রাম। মধ্যমগ্রাম। কি জানতে চান বলুন। মানে আগামী দিনগুলো কেমন যাবে? না, আগামী দিনগুলো বলতে বিশাল পরিধি, একটা সমস্ত কিছু, পার্টিকুলার যে কোনো একটা প্রশ্ন করুন। না মানে আর্থিক দিকটা কেমন যাবে? বেশ বেশ, হ্যাঁ হ্যাঁ, শুনতে থাকুন শুনতে থাকুন। বলি, হ্যালো, বলছি ওই আপনার সময়টা না কখনো ভালো আবার কখনো খারাপ, বুঝতে পেরেছেন? অ্যাকচুয়ালি আপনার ভাগ্যস্থানে মঙ্গল এবং রাহুর ফরমেশন হয়ে বসে আছে। মঙ্গলটা নিচস্থ, ভাগ্যস্থানে রাহু থাকলে জীবনে প্রচুর হার্ডেস দেয়, বুঝতে পেরেছেন? আপনার লগ্নে চন্দ্র নিচস্থ, লগ্ন আর রাশি সমান, লগ্নে চন্দ্র নিচস্থ হওয়ার জন্য মানে ওই বলে মনের রোগটা বেশি হবে, বুঝতে পেরেছেন? সবেতেই একটু অস্থিরতা পাবেন, মনের মানে কি বলবো একাকিত্বে ভুগবেন আর কি, বুঝতে পারলেন? মনের একাকিত্বে ভুগবেন। আর অর্থকরী দিক মোটামুটি যাবে, ঠিক আছে? ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ দাদা, আলোচনা আমরা কন্টিনিউ করি। তো এই অর্থে বলি জ্যোতিষ খুব একটা ফরমেশন মানে হেভি সাবজেক্ট, খুব সুন্দর সাবজেক্ট, এবং আমাদের যারা এনসেস্টার আছে, যারা এইটা সৃষ্টি করে গেছে, তো তারা আমাদের থেকে আমার মনে হয় 10 লাখ কেন আরও 1 কোটি গুণ হয়তো তারা আমাদের থেকে মননে উন্নত ছিল, তাদের চিন্তাধারায় তারা উন্নত ছিল। তো কেন উন্নত ছিল বলি, কারণ দেখুন আজ টেলিস্কোপ হয়তো আবিষ্কার হয়েছে আজ থেকে 100 বছর আগে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আপনি এটা বিচার করে দেখুন যে মঙ্গল গ্রহের রং লাল এবং তার জন্য লাল পলা পড়তে হবে, সেটা আজ থেকে মানে কয়েক হাজার বছর আগে আমাদের বৈদিক যে শাস্ত্রে যে জ্যোতিষ বলে সাবজেক্টটা আছে তাতে কেউ একজন লিখে গিয়েছিলেন। এবং মানে তাদের বর্তমানে আমরা নাসা বলুন বা যারাই বলুন, যারা এই নিয়ে গবেষণা করছে, তো তারা দেখছে যে আমাদের যারা পূর্বপুরুষ যারা ছিলেন আর কি, তারা মননে এত দূর পর্যন্ত যেতে পারেন যেখানে পর্যন্ত টেলিস্কোপ পর্যন্ত পৌঁছয়নি। তো যাই হোক, জ্যোতিষের সাবজেক্টের বলি, তো জ্যোতিষকে যে রাশিচক্রকে 12টি ভাগে ভাগ করা হয়েছে, প্রত্যেকটা ভাগের একটা গুরুত্ব আছে। আমি আস্তে আস্তে আলোচনায় এগোবো দিনের পর দিন। তো প্রথম বলি, এই রাশিচক্রকে 12টি ভাগে যে ভাগ করা হয়েছে সেই নামগুলো কী কী: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বিছা, ধনু, মকর, কুম্ভ আর মীন।
এই 12টি ভাগে একটা রাশিচক্রকে ভাগ করা হয়েছে, এক একটা ভাগ 30 ডিগ্রি এবং 30 ডিগ্রি এই এক একটা ভাগকে এক একটা নাম দেওয়া হয়েছে। তো বলি প্রথমে আজকে আমরা মেষ লগ্ন নিয়ে একটুখানি বলি, শুরুটা করি, পরবর্তীকালে আরও ডিটেলসে আলোচনা করব। মেষ লগ্নের অধিপতি হচ্ছে মঙ্গল। মেষ লগ্ন যাদের আছে তারা খুব অ্যারোগেন্ট টাইপের হয়, তারা যেটা মানে জেদি টাইপের হয়। এবার দেখতে হবে মঙ্গলের মানে মঙ্গলের অবস্থান কোথায় আছে বা কী। তো যাই হোক, এইটা নিয়ে আমরা ভবিষ্যতে আরও আলোচনা করব। মেষ লগ্ন সম্বন্ধে আরও বলে রাখি, মেষ লগ্নের যেহেতু মঙ্গলের জাতক হয়, মেষ লগ্ন যেটা মনে ঠিক করে যে এটা আমরা করবই, তাহলে সেটা তারা করে ছাড়ে। 1 নম্বর খুব জেদি প্রকৃতির যেটা বললাম হয়। আর মেষ লগ্নকে যে মেষ লগ্নের জায়গা, সেই জায়গাটাকে 3টি নক্ষত্র দিয়ে আবার ভাগ করা হয়েছে। 3টি নক্ষত্র মেষ লগ্নে আছে, অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকার কিছু অংশ। তো এইসব আলোচনায় আমরা আস্তে আস্তে পরবর্তীকালে এগোবো। এখন আমি আর একটা কথা আপনাদের সামনে বলবো, যেটা হচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি আমার মায়ের মন্দিরে মাঘী পূর্ণিমা উৎসব আছে, মায়ের জন্ম উৎসব। মাঘী পূর্ণিমার একটা নির্দিষ্ট গুরুত্ব আছে, ওই দিনকে আমার মায়ের প্রতিষ্ঠা দিবস। তো যাই হোক, সেই প্রতিষ্ঠা দিবসে আমার মায়ের মন্দিরে সারা দিনব্যাপী হোম, পূজা পাঠ, যজ্ঞ সমস্ত কিছু অনুষ্ঠিত হবে। আমার যারা শুভানুধ্যায়ী বন্ধুবান্ধব এবং যারা ক্লায়েন্ট আছে তারা সেই দিন ওই প্রোগ্রামে উপস্থিত থাকবে। আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তারা লড়বে বা সহযোগিতা করবে। তো সেই কারণে বলে রাখি যে মাঘী পূর্ণিমা যে আমার মায়ের উৎসব, সেই উৎসবে যদি কেউ মনে করেন যে আসবেন, তাহলে দয়া করে আমার ফোন নাম্বার আছে, আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আপনারা আসতে পারেন। আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি, কোনো অসুবিধা নেই। আর পরবর্তীকালে আমরা আস্তে এইভাবে আলোচনা আমাদের এগোবো। দাদা, হাতে 1 মিনিট মতন সময় আছে, যাওয়ার আগে যদি আপনি একটু বলে দিয়ে যান, এই যে আর 2-3 দিন বাদে সরস্বতী পুজো, হ্যাঁ, সোমবার রবিবার থেকেই পড়ে যাচ্ছে, এক্ষেত্রে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতে চান। ছাত্রছাত্রীরা সরস্বতী পুজোর গুরুত্ব জানো। সরস্বতী বিদ্যার দেবী, ঠিক আছে, আমাদের বাংলা মতে বিদ্যার দেবী। আর একজন আছে মা তারা। মা তারার নীল রূপ, যে নীল সরস্বতী, বিদ্যার যে কবচ হয়, ম্যাক্সিমাম শুনে থাকবে যে নীল সরস্বতী কবচ হয়। তো আমি তোমাদের বলি যে সরস্বতী পূজার দিন যদি পারো 108 বার তারে তুত্তারে তুরে সোয়াহা, তারে তুত্তারে তুরে সোয়াহা এই মন্ত্রটা জপ করবে। তোমাদের যে পড়ার টেবিল বা তোমার পড়ার ঘরের পূর্ব দিকে একটা সাদা মার্কিন কাপড়ে ওইং শব্দটা লিখে টাঙিয়ে দেবে। ওইং শব্দটা লিখে টাঙিয়ে দেবে তোমার পড়ার টেবিলের সামনে। চেষ্টা করবে পূর্ব দিকে মুখ করে পড়াশোনা করার, তাতে একাগ্রতা বৃদ্ধি হবে। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ অভিজিৎ দা আপনাকে। হাতে আজকে আর একদমই সময় নেই, যাওয়ার আগে আমি আরো আরেকবার বলে দিয়ে যাচ্ছি, যারা মনে করছেন অভিজিৎ দার সঙ্গে যোগাযোগ করবেন, ফোন করে নিন 9143074028, এছাড়াও 9836019619। যারা মনে করছেন সরস্বতী পুজোর দিন প্রতিকার গ্রহণ করবেন, সেক্ষেত্রেও আপনারা যোগাযোগ করতে পারেন। এবং দাদা যেটা বললেন যে মাঘী পূর্ণিমায় দাদার মন্দিরে যে অনেক বড় আয়োজন করে পুজো প্রার্থনা করা হয়, তাতেও যদি আপনারা যোগ দিতে চান, যদি আপনারা প্রসাদ গ্রহণ করতে চান, তাহলে নির্দ্বিধায় এই 2টি ফোন নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন মন্দিরের ঠিকানা, কখন থেকে পুজো শুরু হচ্ছে এবং আপনারা কিভাবে আসবেন সেই নিয়ে জানার জন্য। দেখুন, বারবার বলছি, স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে 9143074028 এবং 9836019619 ফোন করে বিশদে জেনে নিন। বিভিন্ন জায়গায় দাদার চেম্বার রয়েছে, হাওড়ার ধামশিয়া শীতল আশ্রম, দক্ষিণেশ্বর প্রতি সোমবার দুপুর 2টো থেকে রাত্রি 8টা, এছাড়াও কোলাঘাট, রানীহাটি, ধুলাগড় স্বগৃহ এবং অনলাইন প্রেডিকশনও দাদা করে থাকেন। অভিজিৎ দাকে আরো আরেকবার ধন্যবাদ জানিয়ে এবং সেই সঙ্গে সকল দর্শক শ্রোতা বন্ধুকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সবাইকে ভালো করে রাখুন। আসছি, নমস্কার। নমস্কার।